বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ঈদ মোবারক। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। পরমাণু এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যদি সৌদি আরব সরাসরি অংশ নেয়, তবে রিয়াদ পাকিস্তানের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করবে এবং দক্ষিণ এশিয়ার এই দেশটির পারমাণবিক অস্ত্র ভান্ডারে সহায়তা নিতে পারে বলে জানিয়েছে একজন সৌদি বিশ্লেষক। কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি ভূরাজনৈতিক গবেষক সালমান আল আনসারি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরব যদি পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয়, তবে ইরান হবে সবচেয়ে বড় পরাজিত পক্ষ, কারণ তখন পাকিস্তানের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তিটি কার্যকর হবে। তিনি আরো যোগ করেন যে আক্ষরিক অর্থেই সৌদি আরবের উপর পাকিস্তানের একটি পারমাণবিক ছাতা রয়েছে। উল্লেখ্য, গত বছরে কাতারের দোহায় হামাস প্রতিনিধিদের উপর ইসরায়েলি হামলার পর সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির মূল ভিত্তি অনেকটাই নেটোর অনুচ্ছেদ 5-এর মতো, যেখানে বলা হয়েছে যে যেই কোনো একটি দেশের উপর আক্রমণে উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করতে হবে। তাত্ত্বিক অর্থে এই চুক্তির ভাষা অনুযায়ী যদি সৌদি আরব বড় ধরনের বা দীর্ঘস্থায়ী হামলা শিকার হয়, তবে পাকিস্তান তাকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। বর্তমানে ইরানে ইতিমধ্যেই রিয়াদের মার্কিন দূতাবাস, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং সৌদি আরবের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে গেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছে যে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে আলাপকালে এই প্রতিরক্ষা চুক্তির বিষয়টি সরাসরি জানিয়েছেন। ইসাক ধার স্পষ্ট করে বলেছেন যে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটি শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি বিদ্যমান রয়েছে এবং তেহরানকেও সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এর জবাবে ইরান আশ্বস্ত হতে চেয়েছিল যে সৌদি ভূখণ্ড ব্যবহার করে যেন তাদের উপর কোনো হামলা চালানো না হয়। এদিকে যুদ্ধের ফলে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সৌদি আরবের তেল রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইস্ট ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দেশটি প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বাজারে সরবরাহ বজায় রাখতে সক্ষম হচ্ছে, যা যুদ্ধ পূর্ব সময়ে তুলনায় প্রায় অর্ধেক। বিশ্লেষকদের মতে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিটি ইরান যুদ্ধে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং এটি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত নিয়ন্ত্রণ করা না গেলে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। পাকিস্তানে কেবল কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, বরং জ্বালানি তেলের জন্য উপসাগরীয় দেশগুলোর উপরে নির্ভরশীল। এই সপ্তাহে করাচি নামক পাকিস্তানের পতাকাবাহী একটি জাহাজে আমিরাতি তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা যুদ্ধের পর প্রথম কোনো ইরানি তেলবাহী জাহাজের ট্যাঙ্কিং সিস্টেম সচল রেখে সফলভাবে পার হওয়া ঘটনা। ধারণা করা হচ্ছে পাকিস্তান ও ইরানের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই এই নিরাপদ যাতায়াত সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতিতে পাকিস্তানের পরমাণু সক্ষমতা সৌদি আরবের জন্য একটি বড় ধরনের সুরক্ষার কবচ হিসেবে কাজ। দেশ যদি তাদেরকে বলে যে সংসদের মানে আজকে যে সংসদ, সেই সংসদের জন্যই তো তাদের আবেগ কাজ করেছে যে সব দল মিলে একটা সংসদ হবে, মানে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে কথা বলার অধিকার থাকবে, এরকম একটা সংসদ চেয়েছিল বলেই তো আবেগটা কাজ করেছিল। আর সেই আবেগে যদি সেই সংসদে যাওয়ার পরে যদি বলা হয় যে আবেগের দাম নেই, যে আবেগের জন্য গুম হওয়া মানুষগুলো এত বছর পরে মুক্তি পেয়ে সংসদে যেতে পারলো, আর যদি আবেগ না থাকতো তাহলে এই গুম হওয়া মানুষগুলো আসলে মানে মুক্তি পেত কিনা, জীবনে বেঁচে আসতো কিনা, সেটা একটা সন্দেহ। যারা জেলে ছিলেন, বিএনপির উপরে যে জুলুম করা হয়েছে, সেই জুলুমটা বন্ধ হতো কবে? মানে বিএনপি তো মেনেই নিয়েছে 29 সাল পর্যন্ত, এরপরে শেখ হাসিনা বলেছিল যে মানে 41 সাল পর্যন্ত, যদি এখন অনেকেই স্বপ্ন দেখে তারেক রহমানও 42 সাল পর্যন্ত থাকবে, সেটা আরেকটা হাস্যকর বিষয়। সো এই হাস্যকর বিষয়ে মানে বিএনপি আসলে 41 সাল পর্যন্ত পারতো কিনা এই শেখ হাসিনাকে নামাতে, আবার 41-এর পরে আবার কে ক্ষমতায় নিত,
তো সেটা একটা দীর্ঘমেয়াদী ক্ষমতা মানে ধরে রাখার একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়া কিন্তু বিএনপি বারবার হেরে যাচ্ছিল। কিন্তু মানুষের যখন আবেগটা কাজ করলো, এতগুলো মানুষ 1,500 বলি বা 1,000 মানুষ বলি যে রক্ত দিয়েছে, যারা হাত দিয়েছে, পা দিয়েছে, মানে চোখ দিয়েছে, যাদের শরীরে মানে ক্ষতি হয়েছে, যারা সন্তান হারিয়েছে, তারা জানে যে আবেগটা কি জিনিস। তারা কিন্তু আবেগে ঝাঁপিয়ে পড়েছিল। এখন আপনি যদি তাদেরকে বলেন যে সংবিধানে তাদের আবেগের জায়গা নেই, সংসদে তাদের আবেগের জায়গা নেই, তাহলে ভাই, তাহলে তো আপনি জীবনের সাথে মশকরা করছেন। মানে সেই যারা জীবন দিয়েছে, সেই শহীদ পরিবার বা তাদের বাচ্চা ছেলেরা, বিশেষ করে বাচ্চা, আপনার নিশ্চয়ই দেখেছেন আপনারা যে 18 বছর 20 বছর বা মানে যত বছরই হোক না কেন, একটা মানুষে তো দেশের জন্য জীবন দিয়েছে, দেশকে একটা মানে একটা স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে। এখন সেটাকে আপনি আবেগ বলে যদি আপনি অবহেলা করেন, তাহলে তাদের আর তো কষ্টের কোনো শেষ থাকে না। এমনিই তাদের দেশের জন্য নিজে অসুস্থ হয়ে বা নিজে কোনো অ্যাক্সিডেন্ট না, দেশের জন্য হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। এখন তাদের সাথে তো আপনারা উপহাস করতে পারেন না, ঠিক আছে? আমরা বলছি না যে এরকম কোনো কিছু করেন যেগুলো নিয়ে ভবিষ্যতে চ্যালেঞ্জ হতে পারে, সেটাও করবেন না। কিন্তু এটা বলে মানে উপহাস করারও কোনো উপায় নেই যে আবেগ দিয়ে সংসদ চলে না, আবেগ দিয়ে সংবিধান চলে না। কিভাবে সে আবেগটাকে কাজে লাগানো যায়, সে আবেগটাকে মানে এক ধরনের সে আবেগটাকে নিয়ে, যেহেতু আবেগের কারণেই আজকে এই সংসদে আপনি দাঁড়িয়েছেন, আজকে আবেগের কারণেই সবাই কথা বলতে পারছে, সেই আবেগটাকে কিভাবে সংবিধান এবং সংসদে কাজে লাগানো যায়, যেহেতু মানে এগুলো অবহেলা না করে সেই সংমিশ্রণে একটা ভালো কিছু আনা যায়, সেটা আমাদের চিন্তা করা উচিত। কিন্তু আমাদের এই কথা বলে অবহেলা করা উচিত না, তাহলে কিন্তু আমাদের আত্মাও কষ্ট পায় যে ভবিষ্যতে আসলে কেউ এরকম আবেগ দেখাবে কিনা দেশের জন্য। আবেগ দেখালে তখন আবার বলতে হবে যে তোমার আবেগটাই দোষের ছিল, ঠিক আছে? বাস্তবতা অনেক কঠিন। তাহলে তো আর দেশের জন্য ভাই কেউ আবেগ দিবে না। তাহলে আপনার কি মনে হয় যে 71 সালে তো আবেগ দিয়েই যুদ্ধটা হয়েছিল, দেশের জন্য আবেগ। 52 সালে আবেগের জন্যই হয়েছিল, রক্ত দিয়েছিল। তো সেই আবেগটাকে যদি আপনারা উপহাস করেন, তাহলে তো হবে না। উপহাস না করে বরং কিভাবে আবেগটাকে কাজে লাগানো যায়, এবং সেই আবেগী মানুষগুলো, আপনি আমি, আমরা তো সবাই আবেগী ছিলাম। মানে 2024 সালে সেই জুলাই আগস্টে কিন্তু আমরা সবাই আবেগী ছিলাম। আপনি যে আজকে আপনি বলছেন আপনি নিজেও আবেগী ছিলেন, ঠিক আছে? মানে প্রতিটা মানুষেরই আবেগ কাজ করেছে। তো মানে কিভাবে সংবিধানের মাধ্যমে, সংমিশ্রণের মাধ্যমে সেইটাকে কাজে লাগানো যায়, জুলাই সনদটাকে কিভাবে কার্যকর করা যায়, এবং সংবিধান সংস্কার পরিষদ মানে কিভাবে সংবিধানের মধ্যে নিয়মের মধ্যে আনা যায়, সেটা নিয়ে আমাদের কথা বলা উচিত, সেটা নিয়ে কাজ করা উচিত।